বাবা হিসেবে আমি মেয়ের ভবিষ্যৎ কিছুতেই অন্ধকারের দিকে ঠেলে দেবো না। প্রয়োজন হলে এই বিয়ে আমি বন্ধ করে দেবো মা। আমি আর তোমাদের উপর ভরসা রাখতে পারছি না, তাই তো আমার এই লেটেলরা 24 ঘন্টা আমার এই কচি বউয়ের উপর নজর রাখবে। আমি তোমাকে কোনোভাবে অপমান করতে চাই না, শুধু একটাই রিকোয়েস্ট, তোমার মনে যা আছে তুমি তোমার বাবাকে পুরোটা খুলে বলো। তোরা সব ঘর থেকে এখন চলে যা, আমি একা ওর সঙ্গে কিছু কথা বলতে চাই। তোর উপর আমি কোনোদিন হাত ওঠাবো এটা আমি স্বপ্নও ভাবিনি। ছি 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 ছি। পার্থসারথী দাশগুপ্তর ওপর কেউ কোনোদিন আঙুল তুলে কথা বলতে পারেনি, আর আজ তাকে সন্তানের জন্য কথা শুনতে হচ্ছে। লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। আমার 3 সন্তানের মধ্যে থেকে আমি তোর উপর বেশি ভরসা করেছিলাম। তার কারণ হচ্ছে অর্জুন অগ্নির থেকে তোর বিচার বুদ্ধি বিবেচনা অনেক বেশি বলেই আমার মনে হয়েছিল। কিন্তু আজ যে সেটা ভুল, সেটা তুই প্রমাণ করে দিয়েছিস। বাবা, আমি এখানে শুধুমাত্র জয়কে বাঁচাতে এসেছিলাম, বিশ্বাস করো। বিশ্বাস? তোর মুখে বিশ্বাস কথাটা মানায় না রে বহু। এক সময় আমি ভাবতাম যে তুই আমার মতো হয়েছিস, এইটা ভেবে আমার গর্বে বুকটা ভরে উঠত। আমি ভাবতাম যে যেটাই করুক না কেন তুই আমার বিশ্বাস ভরসা কোনো সময় ভাঙবি না। আর সেই তুই কিনা আমার কাছে মিথ্যে কথা বললি। আমি কার উপর ভরসা রাখবো? এই পরিবারের ভার আমি কার হাতে দিয়ে যাব? সবাই এই পরিবারটাকে ভাঙতে চাইছে। অগ্নি পালিয়ে গেল। অর্জুন নিজের স্বার্থ ছাড়া আর অন্য কিচ্ছু বোঝে না, সেটা আমি বাবা হিসেবে অনেক আগেই বুঝেছিলাম। তাই আমি তিলে তিলে আমার বিচার বুদ্ধি বিবেচনা দিয়ে তোকে আমি গড়েছিলাম। তুই ছিলি আমার শক্তি, তুই আমার বাঁচার আশা। লোকজন বলতো যে তুই নাকি আমার মতো হয়েছিস। আমিও ভাবতাম যে হ্যাঁ, সত্যি তো তাই, ও তোমার ছায়ার মতো। আমি ভেবেছিলাম যে আমি চোখ বুঝলে পরে এই পরিবারের দায়িত্ব নেবার একজন আছে, আর সেটা তুই। আমার কোনো চিন্তা ছিল না, আর সেই তুই নিভু। আমার সমস্ত আশা আকাঙ্ক্ষার ওপর তুই জল ঢেলে দিলি নিভু। আমি কার ভরসা এই পরিবারকে রেখে যাব? বাবা, বাবা, আমি বুঝতে পেরেছি তোমাকে মিথ্যা কথা বলে আমি কত বড় ভুল করেছি। এটা ভুল নয়, এটা অন্যায়। ভুল আর অন্যায় এক জিনিস নয় রিভো। তুই আমাকে মিথ্যা কথা বলে, আমার কথা অমান্য করে তুই আমাকে অসম্মানিত করেছিস। তুই প্রমাণ করে দিয়েছিস যে আমি ভুল। না বাবা, আমি আর কোনোদিনও তোমার ভরসা ভাঙবো না। তুমি আমার জীবনের আদর্শ। ছোটবেলা থেকে তো আমি তোমাকে দেখেই শিখেছি কি করে মানুষের পাশে দাঁড়াতে হয়। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি কথা দিচ্ছি তোমাকে, এরকম অন্যায় আমি আর কোনোদিনও করব না। তুমি চাও তো আমি এই পরিবারকে এক করে ধরে রাখি, কোনোদিন যাতে এই পরিবারের ভাঙন না ধরে? আমি তাই করব বাবা। সমস্ত ঝড় ঝাপটা সামলে আমি সবাইকে এক করে রাখবো বাবা। তোমার রিভু তোমায় কথা দিল। রিভু, তুই কথা দিচ্ছিস তো যে তুই তোর জায়গা থেকে নড়বি না? বল রিভু। হ্যাঁ বাবা, আমি কথা দিচ্ছি। তাহলে আমি হরিশকে কি বলবো?
দেখ, আমার রেবাকে দাশগুপ্ত বাড়ির বউ হিসেবে আমি পছন্দ করেছি। আমার মনে হয়েছে যে ও আমাদের বাড়ির জন্য উপযুক্ত। তোর কি কখনো আমার সিদ্ধান্তকে ভুল মনে হয়েছে? তুই বল তাহলে আমাকে, তুই বিয়েটা করতে চাস তো? কিরে রেবু, বল না। ওই বুড়োটা কি ভেবেছে? লেঠেল দিয়ে পাহারা বসিয়ে আমায় ঘরে বন্দি করে রাখবে? ওদের চোখে ধুলো দিয়ে আমি ঠিক পালাবো। ওই বুড়ো যখন কচি বউয়ের শখে আসবে, তখন ওর সঙ্গে আমার কমলি মালা বদল করবে। কিন্তু কমলি, কমলিকে যদি আমি নিজের হাতে খড় না খাইয়ে দিই, ও তো কিছুতেই খাবে না। তো আমাকেও তো কলকাতায় যেতেই হবে। হ্যাঁ, আমি বরং বাবলুকে বলে রাখবো ওকে একটু আদর যত্ন করে খাইয়ে দিতে। কমলি আমার নিশ্চয়ই বুঝবে। শুধুমাত্র কলকাতায় যদি একটা থাকা খাওয়ার জায়গা পেয়ে যাই, তাহলে মামা, মামি, কমলি, বাবলু সবাইকে নিয়ে যাব। কিন্তু আমি না থাকলে তো মামিকে সব কাজ একা একা করতে হবে। মামির তো খুব কষ্ট হবে। আমি চাই না মামির কোনো কষ্ট হোক। মামিকে তো আজকেও সব কাজ করতে হচ্ছে, সব রান্না বান্না একা একাই করতে হচ্ছে। বাবলু, ও বাবলু, হ্যাঁ, আর এখানে আয়, বাবাকে ডাক, খেতে দিচ্ছি। ডাকছি। হ্যাঁ মা, হ্যাঁ, বলছি দিদিকেও ডেকে আনি। কি ছেলে তো একেবারে দিদি দিদি করে হেদিয়ে গেল। হ্যাঁ, বাবাকে ডাক, তোরা খেয়ে নে, তারপর পঞ্চব্যঞ্জন সাজিয়ে দিদিকে ঘরে খাবার দিয়ে আসবো খন। বসো। বলছি অলকা, আজকেও মেয়েটাকে ঘরে খাবার দিয়ে আসবে? আর তো মাত্র কালকে দাবতা। এরপর তো আর কোনোদিন আমরা একসঙ্গে বসে খেতেও পারবো না। না, তোমাদের একসঙ্গে খেতে বসতে হবে না। আমি এসব ঝঞ্ঝাট পোয়াতে পারবো না বাপু। ওই মেয়ে ঘর থেকে বার হবে, তারপরে কোনো একটা ঝঞ্ঝাট সে পাকাবে, আর ওই ঘাটের মরা বুড়ো সে এসে আমাকে চারটি কথা শুনিয়ে যাবে। এমনিতেই তো দেখছো চারটে মুস্তনটাকে বাড়ির মধ্যে ঠুসে দিয়ে গেছে। আমি এসব ঝঞ্ঝাট একদম পোয়াতে পারবো না। অলকা, ভাগ্নিটা আমাদের, ওই বুড়োর মর্ম বুঝবে কি করে? দুদিন পরেই তো মেয়েটা বিয়ে হয়ে চলে যাবে পরের ঘরে। এই দুটো দিন অন্তত ওকে আমাদের সঙ্গে বসে একটু খেতে দাও অলকা। এই শোনো, বাপ ছেলেতে মিলে খেতে বসলে খাও, আর তা নাহলে ওই মেয়ের হয়ে ওকালতি করবে না তোমরা। আমার কথাটা শোনো একবার অলকা। দেখো, বিয়ের আগে মেয়েদের তো আইবুড়ো ভাত খাওয়াতে হয়, হয়তো ধরে নাও না জয়কে তুমি আজকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছ। হ্যাঁ হ্যাঁ মা, মা দিদি আজকে আমাদের সঙ্গে খাক। দিদিকে আমি ডেকে আনি মা। বাবলু, আমার একদম এইসব আদিক্ষেতা ভালো লাগছে না, বলে রাখছি আমি। চুপচাপ খাও, ভাতের থালা টানো নিজের দিকে। অলকা, আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, আমার এই অনুরোধটুকু তুমি রাখো, তাহলে এই ভাত আমার গলা দিয়ে নামবে না অলকা। কি যে নাটক তোমরা করতে পারো না, সত্যি কথা। হ্যাঁ, খোলে না কেন? এনে যা যা, মহারানীকে ডেকে নিয়ে আয়, যা। জয়রে, তোর জন্য তো আমি কিচ্ছু করতে পারলাম না মা। অন্তত আজকের দিনটা তোকে আমাদের সবার সঙ্গে বসিয়ে খাওয়াতে পারলে আমার খানিকটা পাপ বোধ কমবে।
আরে দিদি চল। কোথায়? আরে চল না, এটা রাখ। আরে মামি, আরে বস। বস এখানে, বস। আমায় ডেকেছো মামি? হ্যাঁ, খেতে বসো, আমাকে উদ্ধার করো। না না, তোমরা খাও না, আমি পরে খেয়ে নেবো। এই আদি খেতে করিসনি তো, বস খেতে বস। এ কি মামা, তুমি মুড়োটা আমাকে কেন দিলে? আমি তো মাছ ছাড়াই ভাত খেতে পারি। না নেব, বিয়ের আগে মেয়েদের আইবুড়ো ভাত খাওয়াতে হয়, এটা নিয়ম। দেখ, আমি তো তোর এক অক্ষম মামা, আমি তো নিয়ম করে তোকে আইবুড়ো ভাত খাওয়াতে পারবো না। ধরে নে না জয়ী, ধরে নে, মামি তোকে আজকে এই আইবুড়ো ভাতটা খাওয়াচ্ছে। জানি না এরপর তুই আর মামার আদর কোনোদিন পাবি কিনা। মামা, কোনোদিন তোর পা আমার উঠোনে পড়বে কিনা আমি জানি না। কি নাটক বাপ ছেলেতে মিলে করছো বাবা, হ্যাঁ? যেন মনে হচ্ছে তোমার এই ভাগ্নি ওই বুড়োর বাড়ি গিয়ে শুকিয়ে মরবে। আরে শোনো, এখানে যেমনটি আছে তার থেকে ওই বুড়োর বাড়িতে তোমার ভাগ্নি অনেক ভালো থাকবে, ভালো খাবে, ভালো পড়বে। হ্যাঁ আমি জানি অলকা ভালো থাকবে, আমি জানি। বেশ, এখন এই ভাত তোকে একটু ওকে খাইয়ে দাও। দেখো, এই আইবুড়ো ভাত তো মায়েরাই খাইয়ে দেয় মেয়েকে, তাই না? আর তুমি তোর মায়ের মতো, মামি মা। দিচ্ছি দেখি, এদিকে নে, এবার নিজে গেল। এরপর তো তুই অনেক দূর চলে যাবি রে মা, সেটা তোর মামিকে তো আমি বোঝাতে পারবো না। তাই আইবুড়ো ভাতের নাম করে তুই যে আমাদের সঙ্গে বসে খেলি, এতেই আমি মনকে খানিকটা সান্ত্বনা দিতে পারবো। আমি জানি মা, জানি তুই সেখানে খুব ভালো থাকবি, সুখে থাকবি, আমি জানি। পার্থদা, বিয়ের প্যান্ডেল, বাজার হাট, বিয়ের মণ্ডপ, বিয়ের সমস্ত আয়োজন হয়ে গেছে। তবু যদি এই বিয়েতে রিভুর মত না থাকে তাহলে আমি বিয়েটা ক্যান্সেল করে দিতে পারি। না পার্থদা, কারো অমতে এই বিয়েটা হোক আমি চাই না। আমার মেয়ের ভালোর জন্য আমি সব করতে পারি। পার্থদা, এখন শুধুমাত্র তোমার মতামতের অপেক্ষা আছি। তুমি যেটা বলবে সেটাই হবে। হরিশ, আমি তোমার দুশ্চিন্তার কারণটা বুঝতে পারছি। আমি চাই যে তোমার মেয়ে সুখী হোক, কারণ আমার ঘরেও তো মেয়ে আছে। তাই আমি বলছি যে এই বিয়েটা হবে না, তাই তো? রিভুর এ বিয়েতে মত নেই। আরে করবে, রিভু যখন কথা দিয়েছে ও বিয়ে করবে তখন বিয়েটা করবে। তুমি আমার উপর বিশ্বাস রাখো, এবার তুমি নিশ্চিন্তে বিয়ের তোড়জোড় শুরু করে দিতে পারো। থ্যাংক ইউ পার্থদা। বাবা, আমি তোমার মুখের দিকে তাকিয়ে সবকিছু মেনে নিতে পারি, আজও তাই মেনে নিয়েছি। দেখলি বর্দি ভাই কেমন কেমন পার্সিয়ালিটি করলো,
এত ভুল করবার পরেও বাবার কাছে কেমন ভালো ছেলে হয়ে রইল। সত্যি সেজ, চুপ কর, মুখটা একটু বন্ধ রাখবি। দেখছিস তো সবাই রয়েছে, আর ঝামেলা বাড়াস না এখন। হরিশ, তুমি নিশ্চিন্ত মনে বাড়ি চলে যাও। যাও। থ্যাংক ইউ বার্তাদা। আমি বাকি কাজটা সেরে ফেলি তাহলে। যাও। আসি তাহলে। আসি বৌদি। চঞ্চল এসো, অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ এসো, হ্যাঁ, এসো, চলো এসো। আসি, আসি দিদি। আমি সবাইকে একটা কথা বলে দিতে চাই, এই বিষয়টা নিয়ে যেন আর ভবিষ্যতে কোনো রকম আলোচনা না হয়। এবার যে যার ঘরে যাও, বিয়ের তোড়জোড় শুরু করে দাও। কিরে, বাবার কথাটাই শুনলি? মনের কথাটা শুনলি না? মনের কথা কারে বলি আর, এমন করে ছিড়িলি কেনে এক তার আটার তার। ও দাস বাউল, নেই তো বাউলার ভোলা মন। মা গো, এই শাড়িটা বুকের কাছে জড়িয়ে ধরলে আমার যেন মনে হয় তুমি আমার খুব কাছে আছো। আমি তোমায় অনুভব করতে পারি। মা, তুমি চেয়েছিলে না তোমার এই বিয়ের বেনারসিটা পরেই আমি বিয়ের পিঁড়িতে বসি? কিন্তু সেটা আমি পারবো না মা। আমাকে যে ফুটবল জার্সি গায়ে তুলতে হবে, কিন্তু তোমার এই শাড়ি সবসময় আমার কাছে আশীর্বাদ হয়ে থাকবে মা। এগুলোর আর কোনো দরকার নেই। আমি কলকাতায় গিয়ে জয় হয়ে এবার মাঠে নামবো, জয় হয়ে নয়। তুমি দেখো ঠাকুর, এবার যেন আমার পালানোটা সফল হয়। সেবার তো ওই বাদবাবু। না রে রিভু, তুই সত্যি বড় বড় ভালো ছেলে। আমার দাদা অনেক ভাগ্য করে তোর মতো ছেলে পেয়েছে। আজকাল তোর মতো ছেলে সত্যিই পাওয়া যায় না। কি যে বলো না ছোটকা, আমি কি এমন করলাম? আর আমি তো এতদিন শুধু বাবার কথাই শুনে এসেছি। আচ্ছা শোন শোন শোন, আমার একটা প্রশ্নের উত্তর দে তো। এই আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতটা হঠাৎ বন্ধ হলো কি করে? আগ্নেয়গিরি, অগ্নুৎপাত, এসবের মানে কি? এ হে হে, এ কি রে, তাও বুঝলি না? তুই না আমার ভাইপো, সেন্স অফ হিউমারটা গেল কোথায়? দেখো ছোটকা, তুমি কি বলছো আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। কিচ্ছু বুঝতে পারছো না? তুমি একটি গবেট চন্দ্র, দিন দিন হয়ে যাচ্ছ। আরে বাবা, আমি জানতে চাইছি, তোর ফুটন্ত জলের মতো বাবা ঠান্ডা বরফ মেরে গেল কি করে? কোন মন্ত্র বলে? কানে হাত দিয়ে ওড়বোস করে ছোটবেলার মতো বাবাকে খুশি করলি নাকি রে? যে বলো না ছোটকা, বাবা কতটা কষ্ট পেল বলো তো আমার জন্য। আমি বাবাকে কষ্ট দিয়েছি।
তবে বাবা যতটা না রাগ করেছিল তার থেকে বেশি অভিমান করেছিল আমার উপর। তবে হ্যাঁ, আমি বাবাকে কথা দিয়েছি, বাবাকে আমি আর কষ্ট দেব না, কোনোদিনও না। আর নিজেকে সমানেই কষ্ট দিয়ে যাব, সমানেই নিজের মনের কষ্ট নিজের বুকের মধ্যে চেপে রেখে দেব। কে বলল আমি কষ্ট পেয়েছি? আমার কোনো কষ্ট নেই, আমি ঠিক আছি। শুকনো মুখটা প্রমাণ দিচ্ছে তুই কষ্টে আছিস না নেই। ঘুমের ঘরে থাকবি কত আর, তুই ঘুমের ঘরে থাকবি কত আর। তা এখন আর ভাবনা কি, চিন্তা কি? সব চিন্তা তো একেবারে অবসান ঘটিয়ে দিয়েছো বাবু। নোটে গাছটা তো মুড়িয়ে গেছে, এখন তাহলে বিছানা খোলা রয়েছে, শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। আমারও ঘুম পেয়েছে, ঘুমোতে যাই। ঘুমের ঘরে থাকবি কত আর। তা এখন আর ভাবনা কি, চিন্তা কি? সব চিন্তা তো একেবারে অবসান ঘটিয়ে দিয়েছো বাবু। শেষ করতে চাইলেই কি সবকিছু শেষ করে দেওয়া যায় ছোটকা?